আসসালামু আলাইকুম এইচএসসির বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এইচএসসি মার্কেটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পণ্য জীবন চক্র বা প্রোডাক্ট লাইফ সাইকেল। এই টপিকটা দেখা যায় অ্যাডমিশনে অনেক কোশ্চেন হয়, এখান থেকে এমসিকিউ আসে, পাশাপাশি এইচএসসিতেও কিন্তু তোমাদের সিকিউতে এবং এমসিকিউতে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই পণ্য জীবন চক্র থেকে কোশ্চেন দেওয়া হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে তোমরা অনেকে এই প্রোডাক্ট লাইফ সাইকেল সম্পর্কে বিস্তারিত জানতে পারো না। অনেকে দেখা যায় কলেজে এটা সম্পর্কে অনেক বিস্তারিত জানো না এবং বিস্তারিতভাবে এটাকে চিন্তা ভাবনাও করো না। তো আজকে আমরা শুধু দেখব প্রোডাক্ট লাইফ সাইকেল এটা কাকে বলে এবং এটা বিস্তারিতভাবে একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। তাই আজকের এই টপিকটা এবং এই ভিডিওটা দেখা তোমার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক প্রোডাক্ট লাইফ সাইকেল বা পণ্য জীবনচক্র। প্রোডাক্ট লাইফ সাইকেল বা পণ্য জীবনচক্রের স্তর হচ্ছে সাধারণত, যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড দেখি, এটা হচ্ছে 4টা স্তরে আমাদের অধ্যাপকরা কিন্তু এটাকে ভাগ করেন। তবে শুধুমাত্র আমি এইচএসসির বইতে দেখেছি এটাকে 5টা স্তরে ভাগ করা হয়েছে। যেহেতু তোমরা এইচএসসির স্টুডেন্ট, তাই তোমাদের আজকের এই ভিডিওতে আমরা কি করব, 5টা স্তরে কিন্তু এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো 5টা স্তরে বিশ্লেষণ করলে আমাদের পণ্য জীবন চক্রের স্তর হচ্ছে, দেখো, পণ্য জীবন চক্র জীবন চক্রের স্তর হচ্ছে 5টা। প্রথম হচ্ছে উন্নয়ন স্তর বা পণ্য উন্নয়ন স্তর, এরপরে হচ্ছে তোমার সূচনা স্তর, এরপরে হচ্ছে আমাদের প্রবৃদ্ধি স্তর, এরপরে রয়েছে তোমাদের পূর্ণতা স্তর বা পরিপক্কতা স্তর, পূর্ণতা স্তর, আর এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে পতন স্তর। আর পণ্য জীবন চক্র কাকে বলে? পণ্য জীবন চক্র হলো একটা পণ্যদ্রব্যের বাজারে আবির্ভাব থেকে শুরু করে বাজার থেকে পণ্যদ্রব্যটি হারিয়ে যাওয়া পর্যন্ত এই সময়কাল। অর্থাৎ বাজারে পণ্যদ্রব্য যখন আবির্ভূত হয়েছে, অর্থাৎ বাজারে এসেছে এবং বাজারে আসার পর থেকে পণ্যদ্রব্য প্রবৃদ্ধি হয়েছে, এরপরে পণ্যদ্রব্য সর্বোচ্চ বিক্রয় হয়েছে, একটা পর্যায়ে যে ওই পণ্যদ্রব্য কিন্তু বাজার থেকে হারিয়ে গেছে। অর্থাৎ পণ্যদ্রব্য বাজারে আসা থেকে শুরু করে বাজার থেকে হারিয়ে যাওয়া পর্যন্ত এই সময়কালটাকে বলা হয় পণ্যের জীবনচক্র। তো পণ্য জীবনচক্র কাকে বলে? পণ্য জীবনচক্র কাকে বলে? তাহলে আমরা এটাও লিখি সংজ্ঞা এখানে। পণ্য জীবনচক্র, দেখো, পণ্য জীবনচক্র, একটা পণ্য একটি পণ্যের বাজারে আবির্ভাব থেকে শুরু করে বাজার থেকে পণ্যদ্রব্যটি হারিয়ে যাওয়া পর্যন্ত সময়কালকে বলা হয় পণ্য জীবনচক্র। সময়কালকে বলা হয় পণ্য জীবন চক্র বা প্রোডাক্ট লাইফ সাইকেল। পণ্য জীবন চক্র বা প্রোডাক্ট লাইফ সাইকেল। এখন অনেকেই এই পণ্য জীবন চক্রকে আমাদের 5টি ভাগে ভাগ করেছেন, অনেকে 4টা ভাগে, বাট এইচএসসির বইতে 5টা ভাগে ভাগ করা হয়েছে, যে স্তরগুলো আমরা কিন্তু এখানে লিখেছি। এখন অনেকেই যখন 4টা ভাগে পণ্য জীবন চক্রের স্তরগুলোকে ভাগ করে, তখন আমাদের কিন্তু এইখান থেকে এই উন্নয়ন স্তর এবং সূচনা স্তর এই দুটোকে একত্রে করে তারা শুধুমাত্র সূচনা স্তরে নিয়ে আসে, অর্থাৎ উন্নয়ন স্তর এটাকে রাখে না। তারা মনে করে যে পণ্যদ্রব্য উন্নয়ন স্তর এবং সূচনা স্তর এই দুটো এক, অর্থাৎ সূচনা যখন হয়, অর্থাৎ পণ্যদ্রব্য যখন বাজারে আসে, এর ভিতরে কিন্তু ওই সময়টাই পণ্য উন্নয়নটাই করা হয় বা ওই সময়ে পণ্যের ধারণা বা গবেষণাটা করা হয়। যার কারণে তারা কিন্তু উন্নয়ন স্তর এবং সূচনা স্তরকে একসাথে দেখিয়ে এটাকে বলা হয় সূচনা স্তর। যার কারণে পণ্যদ্রব্য জীবনচক্র রয়েছে, এই জীবনচক্রটা তখন 4টা ভাগে বিভক্ত হয়ে যায়। এখন এতটুকু তো জানলাম, এতটুকু জানার পরে আমাদের পণ্য জীবনচক্রে যে কার্ভটা রয়েছে এইটুকু আমাদের বুঝতে হবে, কারণ এইখান থেকেই মূলত ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয়। পণ্য জীবনচক্র কাকে বলে এটাও কোশ্চেন হয়, পাশাপাশি কয়টি স্তর এটা নিয়ে কোশ্চেন হয়, তবে এই কয়টি এটা নিয়ে অত বেশি কোশ্চেন হয় না, যেহেতু 4টা 5টা এটা বিভক্তি রয়েছে। তোমাদের যদি হচ্ছে পণ্য জীবনচক্র কয় প্রকার বা কয়টি স্তর রয়েছে পণ্য জীবনচক্রে সেটা যদি আসে, তোমরা হচ্ছে 5টি স্তরই দেখাবা, কারণ তোমাদের সব কয়টা বইতে আমি দেখেছি অ্যাডমিশনে বা এইচএসসির বইগুলোতে 5টি স্তরই দেওয়া আছে। যেহেতু তোমাদের বইগুলোতে 5টি স্তর দেওয়া আছে, তাই তোমাদের কিন্তু এখানটায়
কোনোভাবে 4টা স্তর দিলে হবে না। এবং নতুন বইতে যদি তোমাদের হচ্ছে 4টা দেওয়া থাকে তাহলে তোমরা দিতে পারো, কিন্তু আমার মনে হয় এটা কিন্তু দেওয়া নেই। তো পণ্য জীবন চক্রের যে স্তর রয়েছে বা এই যে কার্ভটা রয়েছে এটাকে আমরা এভাবে দেখি। দেখো খুব সুন্দর একটা, অবশ্যই তোমরা কিন্তু এটা খাতায় লিখে নিবা। দেখো আমাদের পণ্য জীবন চক্রের কার্ভটাকে মূলত আমরা এই রূপে দেখি, অর্থাৎ এইখান দিয়ে আমরা মূলত 5টা স্তরকে ডেসক্রাইব করব। তো আমাদের এই চিত্রটা হচ্ছে পণ্যের জীবন চক্র বা প্রোডাক্ট লাইফ সাইকেল, প্রোডাক্ট লাইফ সাইকেল বা বা পণ্য জীবন চক্র, পণ্য জীবন প্রোডাক্ট লাইফ সাইকেল বা পণ্য জীবন চক্র। পণ্য জীবন চক্রের এইখানে আমাদের প্রথমে যে স্তরটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে উন্নয়ন স্তর, পণ্য উন্নয়ন স্তর, পণ্য উন্নয়ন, পণ্য উন্নয়ন স্তর। এরপরে যে স্তরটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের সূচনা স্তর, সূচনা স্তর, অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে কি সূচনা স্তর, 1 নম্বরটা হচ্ছে পণ্য উন্নয়ন স্তর। এরপরে 3 নম্বরে হচ্ছে আমাদের প্রবৃদ্ধি স্তর, 3 নম্বরে হচ্ছে প্রবৃদ্ধি স্তর। 4 নম্বরে যে আমাদের পরিপক্কতা, পূর্ণতা বা ম্যাচিউরিটি স্তর আসে। 4 নম্বরে যে আসে আমাদের পূর্ণতা স্তর, যেটা প্রত্যেকটা কোম্পানির সব থেকে বেশি বিক্রয় মুনাফা এবং প্রতিযোগীর সংখ্যাও কিন্তু এখানে বৃদ্ধি পায়। এরপর হচ্ছে সবার জন্য দুঃখজনক একটা স্তর, বাট সবার জীবনে এটা আসবে বা সব পণ্যের জীবনে কিন্তু এটা আসবে, সেটা হচ্ছে পতন স্তর। অর্থাৎ একটা সময় কিন্তু আমাদের মানুষের, যেমন মানুষ আমরা হারিয়ে যাই, ঠিক তেমনি একটা পণ্যও কিন্তু বাজার থেকে হারিয়ে যাবে। তো এই 5টা স্তরকে ইংলিশে দেখা লাগবে, ইংলিশে অনেক সময় দেখা যায় তোমরা জানো না, যার কারণে অনেক ক্ষেত্রে ইংলিশে আসলে তোমরা কিন্তু এটা পারো না। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ। এরপরে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, এরপর হচ্ছে আমাদের গ্রোথ, এরপরে হচ্ছে ম্যাচিউরিটি, এরপরে হচ্ছে আমাদের ডিক্লাইন। তো এই 5টা স্তর। এখন আমাদের পণ্য উন্নয়ন স্তরে কি হয়? পণ্য উন্নয়ন স্তরে মূলত R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে কাজগুলো থাকে, অর্থাৎ পণ্য গবেষণা উন্নয়ন বিষয়ক যে কাজগুলো থাকে সেটা করা। অর্থাৎ প্রথমে আমাদের মানুষের কি অভাব রয়েছে, কি চাহিদা রয়েছে, কি অভাবটা আমাদের পূরণ করা দরকার সেটা উৎপাদকরা চিহ্নিত করে বা যারা বাজারজাতকারী থাকে তারা চিহ্নিত করে, এবং এই তাদের যে ধারণাটা পেলো কোন অভাব নিয়ে তারা কাজ করবে, এই ধারণা নিয়ে তারা মূলত গবেষণা শুরু করে, এবং ধারণা উন্নয়ন গবেষণা কার্যক্রমটা করা হয় এই উন্নয়ন স্তরে, যেখানে আমার কোনো ধরনের মুনাফা কিন্তু থাকে না। অর্থাৎ পণ্য উন্নয়ন স্তরে এখানে কি হয়? মুনাফা শূন্য থাকে, অর্থাৎ মুনাফা কিন্তু থাকে না। কেন থাকে না? কারণ এইখানে কোনো পণ্য, মানে পণ্য জিনিসটাই আর কি এখানে থাকে না, মানে পণ্য এখনো পর্যন্ত উদ্ভাবিত হয়নি। এরপরে সূচনা স্তরে এসে পণ্যদ্রব্য উদ্ভাবিত হয়, অর্থাৎ প্রথমবারের মতো পণ্যদ্রব্য বাজারে আসে, প্রথমবারের মতো পণ্যদ্রব্যকে বাজারে নিয়ে আসা হয়, প্রথমবারের মতো পণ্য বাজারে আসে। এরপরে এখানেও কিন্তু মুনাফা শূন্য থাকে বা মুনাফা থাকে না। কেন থাকে না? কারণ আমাদের উন্নয়ন ও গবেষণা করতে যে R&D করতে যে আমাদের কি হয়েছিল, অনেক খরচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এখানে যে পরিমাণ পণ্যদ্রব্য আমার বিক্রয় হয়েছে, সেই বিক্রয় দিয়ে আমার প্রতিষ্ঠানের যে ব্যয়টা হয়েছে এই ব্যয়টাকে পুষিয়ে নেওয়া যায় না, যার কারণে দেখা যায় এখানে বিক্রয় অনেক ক্ষেত্রে হয়ও না, এখানে কিন্তু বিক্রয় হয়ও না। তো সেই ক্ষেত্রে এখানে মুনাফা থাকে না। তবে আমাদের সূচনা স্তরে আরেকটা কাজ এখানে ইনক্লুডিং করা লাগে, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি তোমার বিজ্ঞাপন দেওয়া লাগে। অর্থাৎ আমরা যদি এইদিকে সরাই লিখি, এদিকে একটু অন্য কালার দিয়ে লিখি, সেটা হচ্ছে দেখো এইখানে আমাদের পণ্যের বিক্রয় প্রসার, তারপরে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, এগুলো কিন্তু দেওয়া লাগে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় বেশি বেশি করা লাগে, ব্যক্তিক বিক্রয় দেওয়া লাগে বা ব্যক্তিক বিক্রয় করা লাগে। তো এইরকম ধরনের প্রসারমূলক যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ সূচনা স্তরে যদি আমরা এদিকে লিখি প্রসারমূলক কার্যক্রমে অনেক বেশি ব্যয় করা লাগে, প্রসারমূলক কাজে অনেক বেশি ব্যয় করা লাগে, অনেক বেশি ব্যয় করা। এর পরবর্তীতে আমাদের আসে প্রবৃদ্ধি স্তর, অর্থাৎ এই স্তরে এসে সর্বপ্রথম কোম্পানি মুনাফার মুখ দেখতে পারে বা লাভের মুখ দেখতে পারে এই স্তরে এসে। অর্থাৎ প্রবৃদ্ধি স্তরে কি হয়? প্রবৃদ্ধি স্তরে দেখা যায় কোম্পানির বিক্রয় বাড়তে থাকে, বিক্রয়
বৃদ্ধি পায়, বিক্রয় বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়। সাথে সাথে যেহেতু কোম্পানির পণ্যটা বাজারে এসে গেছে, তো অনেক প্রতিষ্ঠান এবার কোম্পানির পণ্যটাকে অনুকরণ করে তাদের নতুন একটা পণ্য তারা নিয়ে আসার চেষ্টা করবে, যার কারণে প্রতিযোগীর সংখ্যাটাও কিন্তু সেই সময় বৃদ্ধি পাবে, মুনাফাও বৃদ্ধি পায়, সাথে সাথে প্রতিযোগীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায়, প্রতিযোগীও বৃদ্ধি পায়। এরপরে দেখা যায় একটা কোম্পানি সব থেকে বেশি লাভ করে, সব থেকে বেশি তাদের বিক্রয় হয় পূর্ণতা বা পরিপক্কতা স্তরে, পূর্ণতা স্তরে। তো এইটা কিন্তু আমরা সেম ভাবে লিখতে পারি, জাস্ট বৃদ্ধি পায়ের এই জায়গায় আমরা লিখব সর্বোচ্চ হয়, অর্থাৎ এখানে বিক্রয় সর্বোচ্চ হয়, বিক্রয় বিক্রয় সর্বোচ্চ হয়, বিক্রয় সর্বোচ্চ হয়। এখানে মুনাফা সর্বোচ্চ হয়, মুনাফা সর্বোচ্চ, মুনাফা সর্বোচ্চ হয়। সাথে সাথে প্রতিযোগী, এখন তো প্রতিযোগী আরো বেড়ে গেছে, প্রতিযোগীর সংখ্যাও সর্বোচ্চ হয়। তো এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে সর্বোচ্চ। তো কোশ্চেনে যখন জিজ্ঞাসা করবে কোন স্তরে এসে তোমার বিক্রয় সর্বোচ্চ হয়, বা কোন স্তরে এসে মুনাফা সর্বোচ্চ হয়, বা কোন স্তরে প্রতিযোগীর সংখ্যা সর্বোচ্চ হয়, একেবারে চোখ বুঝে লিখে দিবা হচ্ছে পূর্ণতা স্তর। কিন্তু আবার এইখানে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে কোন স্তরে এসে বিক্রয় বৃদ্ধি পায়, কোন স্তরে এসে মুনাফা বৃদ্ধি পায়, কোন স্তরে এসে প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এটা ঘ নম্বরের কোশ্চেনের জন্য অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করে, অনেক ক্ষেত্রে এমসিকিউতে জিজ্ঞাসা করে। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এই পূর্ণতা স্তর দিয়েছে, যেহেতু পূর্ণতা স্তরে বিক্রয় বৃদ্ধি মানে বেশি থাকে, তার হচ্ছে তোমার মুনাফাও বেশি থাকে। কিন্তু এই প্রবৃদ্ধি স্তরে একমাত্র স্তর যেখানে তোমার পণ্যদ্রব্যের বিক্রয়টা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, এখানে কিন্তু সর্বোচ্চ হয় না, বাট বৃদ্ধি পেতে থাকে, গ্রোথ হতে থাকে আস্তে আস্তে। এই জন্য এটাকে বলা হয় গ্রোথ স্টেজ বা প্রবৃদ্ধি স্তর। এই জন্য বৃদ্ধি পায় কথাটা যদি থাকে তাহলে তোমার এটা হবে প্রবৃদ্ধি স্তর, প্রবৃদ্ধি স্তর। আর যদি তোমার লেখা থাকে যে সর্বোচ্চ হয় কোন স্তরে, তাহলে সেটা হবে তোমার এই পূর্ণতা স্তর। এরপরে আমাদের পতন স্তরে এসে পণ্যদ্রব্যের বিক্রয় হ্রাস পেতে থাকে, পণ্যদ্রব্যের বিক্রয় হ্রাস পায়, পণ্যের বিক্রয় কিন্তু হ্রাস পায়। পতন স্তরে এসে পণ্যের বিক্রয় হ্রাস পায়, বিক্রয় কমতে থাকে, অর্থাৎ আবার ওই যে এতে চলে যায়। সূচনা স্তরে যেমন বিক্রয়টা কমে গেছিল অমন, মানে বিক্রয় কম ছিল অমনটাই আর কি। এরপরে পণ্যদ্রব্য বাজার থেকে হারিয়ে যায়, পণ্য বাজার থেকে হারিয়ে যায়, পণ্য বাজার থেকে হারিয়ে যায়। এরপরে আমাদের এতটুকু গেল, কিন্তু পূর্ণতা স্তরে তুলনামূলক প্রবৃদ্ধি কমে যায়, পূর্ণতা স্তরে সব কিছু সর্বোচ্চ হলেও প্রবৃদ্ধি কমে যায়। কিভাবে দেখো, এইটাই মূলত অনেক টিচাররা কিন্তু আলোচনা করে না। উন্নয়ন স্তরে বা একেবারে প্রথম যে স্তর, এইখানে তো একেবারে হচ্ছে পণ্যদ্রব্য কোনো পরিমাণ বিক্রি হয়নি, মানে পণ্যদ্রব্য তখনও তোমার হাতে আসেনি, এটা তখন একটা চিন্তা, তখন একটা ধারণা যে তুমি পণ্যদ্রব্য উৎপাদন করতে যাচ্ছ। সূচনা স্তরে প্রথমবারের মতো পণ্যদ্রব্যটা বাজারে আসে, মানে তুমি উৎপাদন করে ফেলেছো। তো এইখানে তোমার দুইটা পণ্য বিক্রি, মানে ধরো এইখানে দুইটা পণ্য তোমার বিক্রি হলো, অর্থাৎ বা এখানে কোনো পণ্যদ্রব্য বিক্রয়ই হলো না। এরপরে স্তরে প্রবৃদ্ধি স্তরে যে দেখা গেলো এই সময় তোমার 20টা পণ্য অলরেডি বিক্রি হয়ে গেছে। এই এবং 4 নম্বরে যে কি হলো, পূর্ণতা স্তরে দেখা গেল একটা কোম্পানি তার হোল লাইফে, মানে একটা প্রোডাক্টের লাইফে সর্বোচ্চ বিক্রয় হয়েছিল 35টা পণ্য। যদি প্রবৃদ্ধি বের করি, দেখো আমরা 20 থেকে বিয়োগ করব হচ্ছে তোমার 2, তাহলে এখানে প্রবৃদ্ধিটা হচ্ছে আমার 18। আমরা এরপরে 35 থেকে 20 যদি বিয়োগ করি, 35 মাইনাস 20, তো এইখানটার প্রবৃদ্ধি হচ্ছে 15। দেখা যায় প্রবৃদ্ধি স্তরের সময় আমার পণ্যের বিক্রয়টা বা প্রবৃদ্ধিটা তুলনামূলক অনেক বেশি থাকে, অর্থাৎ প্রবৃদ্ধি স্তরে স্তরেই তুলনামূলক প্রবৃদ্ধিটা বেশি, তুলনামূলক প্রবৃদ্ধি বেশি। আর আমাদের পূর্ণতা স্তরে কি হয়, পূর্ণতা স্তরে তুলনামূলক প্রবৃদ্ধি কম, তো এই জায়গা থেকেও কিন্তু আসে তুলনামূলক প্রবৃদ্ধি কম। এরপরে কখনো কোনো কোম্পানি চায় না তার পণ্যদ্রব্যটা এই জায়গায় আসুক, অর্থাৎ পতন স্তরে যাকে, এখান থেকে এটা কখনোই চায় না। কোম্পানি চায় যে তার প্রতিষ্ঠানের এই যে পূর্ণতা স্তরটা আরো দীর্ঘায়িত হোক, অর্থাৎ পূর্ণতা স্তরটা আরো তারা ধরে রাখতে চায়। তখন কোম্পানিকে যে কাজটা করতে হয়, তখন কোম্পানিকে
গ্রহণ করতে হয় কাস্টমার ভ্যালু ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি বা কাস্টমার ওরিয়েন্টেড মার্কেটিং স্ট্র্যাটেজি বা ক্রেতামুখী বিপণন, যেটাকে বাংলায় বলা হয় ক্রেতামুখী বিপণন কৌশল। এটাকে বাংলায় বলা হয় ক্রেতামুখী বিপণন কৌশল। ক্রেতামুখী বিপণন কৌশল। ক্রেতামুখী বিপণন কৌশল গ্রহণ করার প্রয়োজন পড়ে। গ্রহণ করার প্রয়োজন পড়ে। তো একটা পণ্যদ্রব্য যেমন উদ্ভাবিত হবে, ঠিক তেমনি একটা পর্যায়ে যে পণ্যদ্রব্য বাজার থেকে হারিয়ে যাবে। এটা তো প্রত্যেকটা মানুষের জীবনে যেমন জন্ম থেকে বা তার একটা সময় কিন্তু হারিয়ে যেতে হয় বা হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, ঠিক তেমনি একটা পণ্যদ্রব্য বাজারে আসে এবং আস্তে আস্তে সেটা বিক্রয় কমে। তবে কখনো কোনো প্রতিষ্ঠান চায় না তার বিক্রয়টা বা এই পূর্ণতা স্তরটা কম দিন থাকুক, মানে এটা দীর্ঘায়িত কম হোক। প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় এটা দীর্ঘায়িত হোক, এবং যদি তারা চায় যে তার এই পূর্ণতা স্তরটা দীর্ঘায়িত হোক বা এই ম্যাচুরিটি স্টেজটা দীর্ঘায়িত হোক, তখন তাকে ক্রেতামুখী বিপণন কৌশল গ্রহণ করতে হবে। অর্থাৎ ক্রেতার কি চাচ্ছে সেই সময় উপযোগী বা ট্রেন্ডের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তার ইনক্লুড করতে হবে। অর্থাৎ তাকে ক্রেতামুখী বিপণন কৌশল গ্রহণ করতে হবে। যদি এই বিষয়গুলোকে সে মাথায় রাখতে পারে, তাহলে তার পণ্য অন্য প্রতিষ্ঠানের থেকে এগিয়ে যাবে বা এই প্রতিযোগী থাকার পরেও সে অন্যদের থেকে ভালো কিছু করতে পারবে, অর্থাৎ প্রতিযোগিতা মোকাবেলা করতে পারবে। তো এই বিষয়গুলোই মূলত আমাদের পণ্য জীবনচক্রের সাথে সংশ্লিষ্ট, এবং দেখবা মোস্ট অফ দ্য কোশ্চেন এই কয়েকটা টপিক থেকে আসে। পণ্য জীবনচক্রে এই যে আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি এই টপিক থেকে কিন্তু আসে, এবং এই টপিকগুলো তোমরা এড়িয়ে যাও। আশা করছি এই ভিডিও দেখার পরে এখান থেকে বা পণ্য জীবনচক্র থেকে তোমাদের যে ধরনের কোশ্চেন হোক না কেন, এমসিকিউতে হোক, সিকিউতে হোক, গ নম্বর এবং ঘ নম্বর কোশ্চেনের জন্য হোক, বোর্ড কোশ্চেনের জন্য হোক, অ্যাডমিশনের কোশ্চেনের জন্য হোক, তোমরা ফুল মার্কস এখানটায় গেইন করতে পারবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।